সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছে আপনাদের সঙ্গে। রাজনীতির মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী আজকের আলোচ্য বিষয়। এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আপনারা জানেন গতকাল শুক্রবার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে, মূলত ছাত্রদের একটি রাজনৈতিক দল, আমরা যেটিকে বলছি জাতীয় নাগরিক পার্টি বা যেটিকে বলছি এনসিপি। সেই নাগরিক পার্টির কালকে আত্মপ্রকাশের আয়োজনের মধ্য দিয়ে আমরা তাদের লক্ষ্য, উদ্দেশ্য, আকাঙ্ক্ষার কথা অনেকটাই জানতে পেরেছি। আজকে পুরো আয়োজন জুড়ে জানার চেষ্টা করব তাদের সামনে আসলে পরিকল্পনা কি, নির্বাচনকে কেন্দ্র করে, বাংলাদেশের রাজনীতি করাকে কেন্দ্র করে, সেই বিষয়গুলো নিয়ে জানবো নিশ্চয়ই। স্টুডিওতে সম্মানিত অতিথি আছেন এই মুহূর্তে এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ, বিএনপি ও সাবেক সংসদ সদস্য। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এছাড়া দর্শক আমাদের সাথে যুক্ত হবেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে হয়তোবা যুক্ত হবেন। যেহেতু আজ আমার নির্ধারিত বিষয় রাজনীতির মাঠে নতুন প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির বিষয়ে আমরা যেহেতু মূলত কথা বলতে যাচ্ছি, গতকালের আয়োজনে এই যারা নেতা আছেন নতুন এই পার্টিতে, তাদের একটু বক্তব্য, তাদের একটু আশা আকাঙ্ক্ষার কথা ছোট করে একটু একবার দেখে আসতে চাই। এই গণভবনে কে যাবে সেটি নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, ভারত থেকে সেটি নির্ধারিত হবে না। বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করব। বিদেশের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না। আগামী যে বাংলাদেশ আমরা স্বপ্ন দেখি, সকল রাজনৈতিক দল যদি ছোট ছোট স্বার্থগুলোকে এক পাশে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। এই মঞ্চ থেকে আমরা যেন এই শপথটুকু নিয়ে যাই, এই ছোট্ট জীবন সৃষ্টিকর্তা যাদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রেখেছেন, এগুলো তাদের কাছে আমানত স্বরূপ। আমরা যেন এই ছোট্ট জীবনে এত বড় দায়িত্বের আমানতগুলো দয়া করে খেয়ানত না করি। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সকলে ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব। হাজারো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ বরং রাষ্ট্রপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল, যেন জনগণের অধিকার ভিত্তিক ও মর্যাদা ভিত্তিক একটি রাষ্ট্র পুনর্গঠিত হয়। সেই লক্ষ্য নিয়েই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। আমরা মনে করি জুলাই 2024 ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার লড়াই সূচনা করেছে। একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক স্বৈরতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল সম্ভাবনার অবসান ঘটাতে হবে। আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য। আমাদের সেকেন্ড রিপাবলিকে জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভেঙে পড়া রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করা হবে আমাদের রাজনৈতিক অগ্রাধিকার। দর্শক দেখছিলেন গতকালের যে আয়োজন, আত্মপ্রকাশের যে আয়োজন, নতুন একটি দল জাতীয় নাগরিক পার্টির, যিনি আহ্বায়ক ছিলেন শেষ পর্যন্ত নাহিদ ইসলামের বক্তব্য শুনছিলাম। আরও যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন, যারা নেতৃত্ব দেবেন, তাদের বক্তব্য আমরা শুনছিলাম। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, আপনার কাছে আসি। নতুন দলের দাওয়াত আপনারাও পেয়েছিলেন, আপনাদের পক্ষ থেকেও আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তিরা সেখানে অংশগ্রহণ করেছে। আপনার মূল্যায়নটা একটু জানতে চাইব গতকালের আয়োজন সম্পর্কে এবং এই যে আত্মপ্রকাশ নতুন একটি দলের, সেটি। ধন্যবাদ আপনাকে। আমরা তো কালকে বর্ধিত সভা করছিলাম গত পরশুদিন। জি, সেই বর্ধিত সভায় আমাদের নতুন দল যারা করলেন তাদের একটা প্রতিনিধি দল আমাদের সঙ্গে দেখা করেছে। সেখানে আমিও ছিলাম। আমি ছিলাম, রিজভী সাহেব ছিলেন এবং শহীদুদ্দিন চৌধুরী ছিলেন, রকিবুল ইসলাম বকুলও ছিলেন,
আমরা 4 জন ছিলাম, ওরা 3 জন এসেছিল আমাদের সঙ্গে কথা বলার জন্য। আচ্ছা, সো আমরা বর্ধিত সভা থেকেই এসে তাদের সঙ্গে কথা বললাম। ওখানে সম্ভবত নুসরাত তাবাসসুম, তারপরে মাসুদ এবং মিনহাস, বা যদি আমি ভুল না করি আর কি, 3 জন এসে আমাদের দাওয়াত দিয়ে গেলেন। ভালো, মানে একটা নতুন দল করবে, তারা কিভাবে করবে আমাদের আশীর্বাদ নেওয়ার জন্য, আমাদের সহযোগিতা নেওয়ার জন্য তারা বলেছে। এবং আমরা স্বাগত জানিয়েছি এই সুন্দর তাদের অ্যাপ্রোচের জন্য। এবং তারা আমাদেরকে বলেছে যে আমরা তো আপনাদের কাছ থেকে রাজনীতি শিখব, এবং আমরা এই দেশটাকে আমাদের যেহেতু নীতিগত দিক থেকে আমরা একমত যে আমরা এই দেশের স্বাধীনতা বিপন্ন হতে দিতে চাই না, এবং আমাদের যাতে করে আমাদের বিদেশে প্রভু কেউ না থাকে, বন্ধুত্ব থাকবে, সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হলো। আমরাও কিছু সাজেশন দিলাম যে তোমরা এটা করো। এবং সেই প্রসঙ্গে গতকালকে যখন তারা এই আত্মপ্রকাশ করলেন, হ্যাঁ, তখন আমাদের দল থেকে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব এবং শহীদুদ্দিন চৌধুরী এনি যুগ্ম মহাসচিব, তারা 2 জন গিয়েছিলেন সেখানে। এবং সেখানে আমরা স্বাগত জানিয়েছি, নতুন দল হোক এটা আমরা চাই। এবং নতুন দল হওয়াতে কোনো আপত্তি তো কারো থাকার কথা না। আপত্তি যাদের থাকার কথা ছিল তারা তো পালিয়ে আছে। বিকজ আপনারা জানেন যে ফেসিবাদকে যারা প্রশ্রয় দিয়েছে তাদেরকে আমরা একসঙ্গেই হটিয়েছি। আমরা মনে করি ছাত্র জনতা, রাজনৈতিক দল, সারা বাংলাদেশের মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনটা করে কিন্তু তাদের পতন ঘটিয়েছে। আমরা তো আসলে এই নতুন দলটি আসবে সেরকম একটা আবহাওয়া আমরা অনেক দিন ধরে দেখছিলাম, অনেক দিন থেকে শুনছিলাম। আপনার প্রত্যাশার জায়গা কি ছিল, যে নতুন এই দলটির প্রতি যে আপনাদের কোনো প্রত্যাশার জায়গা ছিল কিনা, যে তারা আসলে নতুন দল আসছে, তারা হয়তো বা এই পরিবর্তন, কালকের তাদের যে বক্তৃতা, তাদের আত্মপ্রকাশের যে আয়োজন, সেখান থেকে কতটুকু বার্তা পেলেন? না, বার্তা ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যারা, যেমন ধরেন সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে, তারপরে আপনার নতুন সংবিধানের কথা বলেছে। বুঝে বলুক আর না বুঝে বলুক, তাদের তো প্রত্যেকটি দলের একটা আত্মপ্রকাশের সময় কিন্তু একটা ইস্তেহার থাকে আর কি। তো সেগুলি তারা বুঝেও বলতে পারে, না বুঝেও বলতে পারে। রিপাবলিক নতুন করে করার কোনো প্রয়োজন নাই বলে আমি মনে করি আর কি। তাদেরকে হয়তো বুঝবে কয়েকদিন পরে। আবার ধরেন তারা নতুন সংবিধান করতে যাচ্ছে বা করার একটা ঘোষণা দিয়েছে গণপরিষদের মাধ্যমে, এটাও প্রয়োজন নাই। সো আমি মনে করি যে একটা জায়গায় ওদের সঙ্গে আমাদের যে মিল, সেটা হলো আমরা ফেসিবাদ দেখতে চাই না, আমরা একীভূত হয়ে থাকতে চাই, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদের উত্থান যাতে আর না হয় সেটাও চাই, এবং বাংলাদেশে যাতে কারো প্রভুত্ব না থাকে সেটাও চাই। কাজেই আমাদের বন্ধু রাষ্ট্র হিসাবে সকলেই আমাদের পাশে থাকুক এটাও চাই, ওরাও চায়। সো আমি মনে করি যে নতুন দল হবে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী আমরা একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এবং আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রবক্তা, এবং এই ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী তিনি চালিয়েছেন। এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত আপনার বলে যাচ্ছে কিভাবে দেশ চলবে, দল চলবে, এবং মানুষের সঙ্গে আমাদের কি আচরণ হওয়া দরকার সেগুলি বিষয়ে কিন্তু প্রতিনিয়ত আলোচনা করছে। সেই মিলগুলি আমাদের সঙ্গে কিন্তু আছে। এবং এই আন্দোলনের আগেও নাহিদের সঙ্গে আমার মনে হয় কথা হয়েছে ওনার, বা হতেও পারে নাও হতে পারে, আমি জানি না, বাট আমাদের সঙ্গে হয়েছে। আমরা জেলে থাকতেও হয়েছে। তারপরে নাহিদ যখন গুম হলো তখন আমরাও বিবৃতি দিয়েছি, বিবৃতি দিতে গিয়েও আমি অ্যারেস্টও হয়েছিলাম। তো যাই হোক, এগুলি মানে আমরা তাদের স্বাগত জানাই। নতুন দল হবে, এরা প্রস্ফুটিত হবে, আমরা তাদেরকে সাজেশন দিব। একসঙ্গে আমরা দেশের এমন রাজনীতি করব যে রাজনীতিতে কোনো রকমের বিভেদ থাকবে না, ঐক্যের ভিত্তিতে আমরা রাজনীতি করব।
এই ধরনের প্রত্যাশা তো আছেই, তাদের জন্য শুভকামনা। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেমনটি বলছিলাম, ইতিমধ্যে আমাদের আরেকজন অতিথি আরিফুল ইসলাম আদিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আদিব, আপনাকে স্বাগত জানাই এবং সেই সাথে শুভেচ্ছা জানাই। জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আপনি, আপনার প্রতি শুভকামনা থাকলো এটিএন নিউজের পক্ষ থেকে। অনেক প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানের গর্ভ থেকে আপনাদের যে দলটি আসলে আত্মপ্রকাশ ঘটেছে সেটি অনেক প্রত্যাশার ছিল। সকলকে আপনারা ইনক্লুড করে এই দলটি আসলে এই আয়োজনটি করার চেষ্টা করেছেন। জনমানুষের অনেক আকাঙ্ক্ষা আছে, আপনাদের দিকে তাকিয়ে আছে অনেকে। কিন্তু আপনাদের কালকে আপনাদের যারা নেতৃত্ব স্থানীয় আপনারা যারা আছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে অনেক কিছু পরিষ্কারও হয়েছে, আবার কিছু কিছু বিষয়ে আবার কিছু সংশয় রয়েছে। সেই বিষয়গুলো নিয়েও আমরা আজকে আলোচনা করব। বিশেষ করে যেমনটি জনাব রশিদুজ্জামান মিল্লাত বলছিলেন যে সেকেন্ড রিপাবলিকের প্রসঙ্গ, সেটি ধরেই যদি একটু শুরু করতে চাই। সেকেন্ড রিপাবলিক ঘোষণার মধ্য দিয়ে আপনার গণপরিষদ নির্বাচনের কথা বলেছেন এবং তার মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলছেন। একটু সেকেন্ড রিপাবলিকের প্রসঙ্গেই শুরুতে আসি। সেকেন্ড রিপাবলিকের প্রসঙ্গটি এতটা কেন আপনাদের মাঝে আসলে প্রাসঙ্গিক হয়ে উঠল এবং ফার্স্ট রিপাবলিকের অবস্থানটা আসলে কি আপনাদের কাছে? আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার মাধ্যমে যারা দেখছেন, আমার সাথে উপস্থিত আছেন সিনিয়র রাজনীতিবিদ এবং একই সাথে অন্যান্য যারা দেখছেন। প্রথমত বিষয় হচ্ছে যে গতকালকে আমাদের যে আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে, সেখানে আমাদের যে বিষয়টি বলা হয়েছে, প্রশ্ন তুলছে ভাই যে সেকেন্ড রিপাবলিক, এখানে সেকেন্ড রিপাবলিকের কথা যখন বলা হয় তখনই একটা পাল্টা প্রোপাগান্ডা বলি কিংবা হচ্ছে অভিযোগ তোলা হয় যে আমরা কি আমাদের স্বাধীনতার যে প্রথম ঘোষণা সেটাকে আমরা প্রথম রিপাবলিককে আমরা অস্বীকার করি কিনা। দেখেন, পৃথিবীর বহু দেশে এরকম ইতিহাস আছে, ফ্রান্স, কোরিয়া থেকে শুরু করে, যে একটা দ্বিতীয় মানে আরেকটা রিপাবলিক হওয়া মানে পূর্বের রিপাবলিককে কোনোভাবে অস্বীকার করা না। বরং আমরা মনে করি যেটি হচ্ছে যে আমাদের এখানকার যে শত বছরের যে লড়াই সংগ্রামের ইতিহাস, এখানে আমাদের আপনি যদি খুব বেশি দূরে না গেলেও আপনি 1700 সাল থেকে শুরু করে আপনার ব্রিটিশ বিরোধী যে আন্দোলন শুরু হয়েছে, এরপরে আপনার 1947 সালের পাকিস্তান আন্দোলন, এরপর 71 সাল, সেই লড়াই সংগ্রামের মধ্যে 1971 সাল আমাদের এখানকার সর্বোচ্চ গৌরবের এবং এটা আমাদের আকাঙ্ক্ষার। সেই ভিত্তি যেটি ছিল যে এপ্রিল মাসে আপনার প্রথম যে মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল, সেখানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার ছিল। কিন্তু আমরা যেটি দেখেছি, যখন দেশ স্বাধীন হয়ে গেছে, স্বাধীন হওয়ার পর 72 সালে যে সংবিধান প্রণয়ন করা হয়, সেই সাংবিধানিক কাঠামোর জায়গার থেকে এমন একটি কাঠামো, যে কাঠামো আপনার হচ্ছে রাষ্ট্রের সকল ক্ষমতা, সকল বিষয় প্রধানমন্ত্রীর কাছে শুধুমাত্র কুক্ষিগত থাকে। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ যে ধরেন পদমর্যাদার যে সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি, তিনিও প্রধানমন্ত্রীর এক ধরনের যেটা আমাদের এখানে বলা হয়ে থাকে যে পুতুল থাকেন। ফলে এই যে কাঠামোর সাংগঠনিক যে কাঠামোটা আছে, সাংবিধানিক যে কাঠামো আছে, দেখেন সেই কাঠামোর মাধ্যমে এখানকার একটা ফ্যাসিবাদী বীজ কিন্তু রয়ে গেছে। সে বীজের মাধ্যমেই পরবর্তীতে হচ্ছে যারা ক্ষমতায় আসে তারা কিন্তু আপনার ফ্যাসিবাদী হওয়ার পদ্ধতিগুলোকে আরও তারা সামনে বিস্তৃত করতে পারে। এখন দেখেন, আপনি গত 16 বছর ধরে ভাইরা আরও বেশি বলতে পারবে, তারা অনেক বেশি নির্যাতিত হয়েছে। তারা দেখেন বিএনপি মানে এর আগে দুবার ক্ষমতায় ছিল, তো সেই ক্ষমতা থাকার পরে বিএনপি যখন আপনার হচ্ছে করতে যেত, সভা সমাবেশ করতে যেত, পুলিশের কাছে অনুমতি নিতে লাগতো। পুলিশ অনুমতি দিত না। আর পুলিশ যে অনুমতি দিত না, সেটা কিসের ভিত্তিতে দিত না? সংবিধানের ভিত্তিতে দিত না। কারণ সংবিধান আপনাকে অনুমতি দিচ্ছে সভা সমাবেশ করার, সংগঠন করার, রাজনীতি করার। এরপরে আবার যদি কিন্তু তথাপি লাগিয়ে দিয়েছে, সেটা তো কাটাছেড়ার না, আমি বলতেছি সেটার মাধ্যমে সে কি করতেছে যে আপনি সভা সমাবেশ করবেন কিন্তু জননিরাপত্তা বিঘ্ন না করে। এই যে পুলিশ আপনাকে এতদিন ধরে হচ্ছে আপনাকে সভা সমাবেশ, রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখছে, সে সংবিধান মতে রাখছে। আমরা কি দেখেছি যে 2014 সালের নির্বাচন বিএনপি সহ সবগুলো দল হচ্ছে বয়কট করছে। তারপরে হচ্ছে 153টা আসন যেখানে সংখ্যাগরিষ্ঠ বিনা প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ হচ্ছে নির্বাচন করে দেয়। কি বলছে? সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা হবে। 18 সাল বলেন, 24 সাল বলেন, এই যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা, সংবিধানকে বারবার হচ্ছে কাটাছেঁড়া করা, এই সংবিধানের মাধ্যমেই কিন্তু এগুলো সব কিছুই সংবিধান মতোই হয়েছে। তো ফলে যখন জনগণ দেখছে যে তার এই সংবিধানে দোহাই দেওয়া বা সংবিধানের মাধ্যমে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়
কোনোভাবে ক্ষমতা হস্তান্তর করা শান্তিপূর্ণ পদ্ধতি তৈরি করা যায় না, তখনই কিন্তু বাংলাদেশের একেবারে সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী বলেন, রাস্তার কৃষক, মানে কৃষক থেকে শুরু করে আপনার হচ্ছে শ্রমিক, মানে রিক্সা চালক থেকে শুরু করে প্রত্যেকে রাজপথে নেমে আসে এবং শিশুরা ঘরের থেকে এসেছে। তো এই জায়গার থেকে আমরা যেটি বলেছি অভ্যুত্থানের পরবর্তীতেই বারবার আমরা বলেছিলাম 22শে অক্টোবর, আমরা কিন্তু সেকেন্ড রিপাবলিক এখন বলি না, 22শে অক্টোবর আমরা 4টা দাবি জানিয়েছিলাম যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে, 72-এর সংবিধান বাতিল করতে হবে এবং একই সাথে গত 3টি নির্বাচনে যারা অংশগ্রহণ করে সংসদ সদস্য হয়েছে তাদের এই 3টি নির্বাচনে অবৈধ ঘোষণা করতে হবে। এরকম 4টা দাবিতে আমরা কিন্তু সংবাদ সম্মেলন করে পরবর্তী বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছি। এখন আমার বিষয় হচ্ছে যে আমরা যেটা মনে করি যে মুক্তিযুদ্ধের যে মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং অর্থনৈতিক মুক্তি, সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে 72-এর সংবিধানের মাধ্যমে সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে এক ধরনের দমন করা হয়েছে, যার কারণে পরবর্তীতে যতগুলো রাজনৈতিক দল ক্ষমতায় আসছে তাদের ক্ষমতা কাঠামোর মাধ্যমে সংবিধানকে বারবার সংশোধন করে নিজে কিভাবে ক্ষমতা প্রলম্বিত করা যায়, ক্ষমতা কিভাবে আরও বেশি মজবুত করা যায়, এই জায়গাগুলোতে হচ্ছে মূলত আপনার করেছে। ফলে আমরা যেটা মনে করি আমাদের যে মুক্তিযুদ্ধের আরেকটি রিপাবলিক হওয়া মানে প্রথম রিপাবলিককে কোনোভাবে অস্বীকার করা না, এবং সেটাকেও আমাকে বেশ ধরা। আপনারা পরিষ্কার করতে বারবার ব্যর্থ হচ্ছেন কেন? এটা নিয়ে সংশয় হচ্ছে কেন? অভিযোগ তুলছে বারবার যে আপনারা প্রথম রিপাবলিককে আসলে না, এটা আমরা স্পষ্ট করছি না, এটা তো প্রোপাগান্ডা অভিযোগ। মানে এটা হচ্ছে রাজনৈতিক রেটরিক জায়গা, রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে এগুলো বারবার বলা হচ্ছে যে 24-এর আন্দোলনকারীরা বা 24-এ যে অভ্যুত্থান হয়েছে এটার দ্বারা 71 সালকে অস্বীকার করা হচ্ছে, মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে। এখানে মুক্তিযুদ্ধকে আসলে কোনোভাবে অপমান করা হয় না, এখানে প্রেক্ষাপটটা আমাদেরকে বুঝতে হবে। আপনারা মুক্তিযুদ্ধের এই বিষয়টিকে ধারণ করছেন কিভাবে, যদি ছোট করে একটু জানতে চাই। মুক্তিযুদ্ধের কিভাবে ধারণ করছি বলতে মুক্তিযুদ্ধকে অবশ্যই তো আপনার হচ্ছে আমাদের যে সামাজিক মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাটা কি ছিল, আকাঙ্ক্ষাটা ছিল আমি জিজ্ঞেস করছি এই জন্য যে অভিযোগের জায়গা কেন বারবার উঠছে। না, এটা অভিযোগের জায়গা না, এটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে এই মুহূর্তে এগুলো ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগ কেন করছে? কারণ তার সাম্রাজ্য ধসে পড়েছে, সেই কারণে করছে। বিএনপিরও অনেকে এই প্রোপাগান্ডা অনেক সময় সামিল হয়ে যাচ্ছে। তা আমরা অক্টোবরেই আপনার এই দাবিটা তুলছিলাম যে রিপাবলিককে আমরা করতে চাইছি, আমরা করতে চাই না শুধু, আমরা সবগুলো রাজনৈতিক দলগুলোকে বলছি যে অভ্যুত্থানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ আছে এবং শিক্ষার্থী, রাজনৈতিক দল, কর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার যে কোনো রাজনৈতিক দলের সদস্য না, কর্মীও না, সমর্থক না, কিন্তু তার কাছে মনে হচ্ছে শেখ হাসিনা ফাঁসিবাদী, খুনি, সেই জায়গা থেকে সে রাস্তায় নেমে আসছে। ফলে এই যে 3টা অংশ, এই প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সম্মিলিতভাবে একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আমরা বলছিলাম যে এই রিপাবলিকটা হবে। এবং সর্বশেষ আমরা কিন্তু জুলাই প্রোক্লেমেশনের বিষয় কিন্তু এটা বলছি, আমরা করব, বিষয়টা আমাদের না যে আমরা 10 জন মিলে করব, 5 জন মিলে করব, এটা আমাদের না। আমরা বলেছি যে অল পার্টিস কাউন্সিল হবে, একটা সকল রাজনৈতিক দল এবং আন্দোলনে অংশগ্রহণকারী মিলে অল পার্টিস কাউন্সিল করে মূলত এই প্রক্রিয়াটা তৈরি হবে। কিন্তু সেই জায়গাটা থেকে আমরা কিন্তু ওইভাবে আমরা রেসপন্সটা পাইনি। এখন যেটা বলা হচ্ছে যে সেকেন্ড রিপাবলিক করলে প্রথম রিপাবলিক অস্বীকার করবে, এটা কোনোভাবেই প্রথম রিপাবলিককে অস্বীকার করবে না। যেহেতু ধারণ করে অবশ্যই সেটি তো আমাদের প্রথম ভিত্তি, স্বাধীনতার তো আমাদের প্রথম ভিত্তি। এখন হচ্ছে যে আমরা যেটি দেখেছি যে সংবিধানের মধ্য থেকে এই ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি হয় এবং এটার কাঠামোটাই হচ্ছে আমি যদি এখন একটি ধরেন প্রশ্ন করি, ভাই বলতে পারে যে সংবিধানের ভিত্তিকে দেখেন, একটা সংবিধানের মাধ্যমে যখন সকল কিছু একজন ব্যক্তির কাছে থাকে, বাংলাদেশের হিস্ট্রিতে 1981 সাল থেকে শুরু করে এবং হচ্ছে ধরেন 24 সাল পর্যন্ত গত 45 বছর ধরে যে রাজনৈতিক এখানে যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া আপনার হচ্ছে বাংলাদেশে যারা রাজনীতি করতে চায়, ধরুন আপনি পেশাগতভাবে সাংবাদিকতা করেন, আপনার জীবনের লক্ষ্য আছে, আপনি কোনো এক সময় কোনো একটা টেলিভিশনে প্রধান হবেন, প্রিন্ট মিডিয়া করলে আপনি সম্পাদক হবেন, আপনি স্বপ্ন দেখতে পারেন এবং ওই অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে পারেন। বাংলাদেশে যারা রাজনীতি করে এদের স্বপ্নটা কতটুকু হোক? আপনাদের স্বপ্নটা কতটুকু? না, আমাদের স্বপ্নটা বলবো, মিলাদ ভাই বলুক, মিলাদ ভাইয়ের স্বপ্ন কি ছিল? জি,
আপনি তো উনি প্রশ্ন করছে, আদিবের প্রশ্নের উত্তর আপনি দিবেন কিনা? আদিবকে আমিও শুনতে ভালো লাগছে, কারণ ওরা আস্তে আস্তে বলতে থাকুক। হ্যাঁ, আচ্ছা, শিখতে অনেক সময় লাগবে। এটা আমরা কিন্তু ওদেরকে উদ্বুদ্ধ করছি, কিন্তু আমরা সময় দিই। আদিব, আপনার কাছে আমার যে আর আপনি যে দ্বিতীয় কোশ্চেন প্রশ্ন ছিল, করছেন জি। একাধারে তো আদিবকেই কোশ্চেন করে যাচ্ছেন, সো আমি ইন্টারাপ্ট করছি না। কি জন্য? কারণ যে আদিব ও যখন বলুক, ছিলেন না তখন কারণ- একাধারে আপনাকে হ্যাঁ, প্রশ্ন করেছি, এইজন্য আদিব আসার পর ওই সময়টুকু আচ্ছা, একটু ঠিক নিচ্ছি। আছে, বলুন জি, আমাকে পুরো জি। কোশ্চেন আদিব, করলে আপনার উত্তর কাছে দিতে পারবো। পরের যে প্রশ্নটি ছিল, ওর আদিবের প্রতি মানে আমি কি বলে সমর্থন রেখেই কথাটা বলছি আর কি। ও যেটা কথাটা বলছে ঠিকই বলেছে। আসলে আমাদের সংবিধানে যেভাবে যে অবস্থায় রয়েছে আর কি, সাংবিধানিক দোহাই দিয়ে কিন্তু তিনটি নির্বাচন হয়েছে, যে সাংবিধানিক প্রক্রিয়া বজায় রাখতে হবে, এটা না হয় বা আমাদের সংবিধান করা হবে, সেই জন্য কিন্তু সংস্কারটা করা হচ্ছে আর কি। যে সংস্কার করার যে প্রস্তাবগুলি দিয়েছে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারে তো আজকের যে আদিবদের যে পার্টি হলো, হ্যাঁ, সেই পার্টিতে যে প্রধান, সে তো উপদেষ্টা ছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু এই সংবিধানের অধীনেই শপথ নিয়েছে। এবং এখানে ওই যে ও একটা কথা বললো যে রাষ্ট্রপতির পদত্যাগ, তো রাষ্ট্রপতির পদত্যাগ করলে পরে তাহলে তো এদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে মানে এই রাষ্ট্রপতির হ্যাঁ একটা ভ্যাকুয়ামের মধ্যে পড়ে যায়। আমরা চাই না যে দেশে আরেকটা অরাজকতা সৃষ্টি হোক। আমরা তো সম্মিলিতভাবেই, আমি একমত, সম্মিলিতভাবে কিন্তু আমরা এই ফেসিবাদকে দাঁড়িয়েছি। এবং প্রশ্ন চলে আসে যে সংবিধান মানে সংস্কারের কথা আপনারা বলছেন এবং আদিবরা যে সংবিধানকে ছুঁড়ে ফেলার কথা বলছেন, সংবিধান কাটাছেঁড়া হবে না, সেটির নিশ্চয়তাটা কি দেওয়া যায়? বিগত সরকারের রেফারেন্স যখন আমরা বারবার টানছি, তারা তো তাদের সুবিধা মতো যখন যে সংস্কারটা দরকার সেটি করেছে। বিগত সরকারের সঙ্গে আমাদেরকে মিলানো যাবে না। হ্যাঁ, বিগত সরকারের সঙ্গে ওরাও মিলাচ্ছে না আমাদেরকে, আমরা ওদেরকে মিলাচ্ছি না। হ্যাঁ, আশঙ্কা, এত আশঙ্কায় থাকলে পরে আপনার এখান থেকে বাসায়ও যেতে পারবেন না। আশঙ্কা থেকে যাবে আপনি নিচে যাবেন, মরে যাবেন। তো এত আশঙ্কা নিয়ে তাহলে বিশ্বাস করছে যে এরপরে কেউ আর সংবিধান সংস্কার করবে না নিজেদের স্বার্থ অনুযায়ী? করবে না বলেই তো আমরা অঙ্গীকার করছি। আর আমরা 31 দফা যে আমরা এটা তো 2 বছর, 2.5 বছর আগে দেওয়া হয়েছে। আমাদের তখন আন্দোলনে এত বড় আন্দোলন হবে, গণ অভ্যুত্থান হবে, সব শেখ হাসিনাকে আমরা পতন করতে পারবো সকলে মিলে, এটারও মানে একটা সন্দেহ ছিল। যাই হোক, আল্লাহ রহম করেছে, আমরা পেরেছি আর কি। সেটা ওদের অগ্রণী ভূমিকাও ছিল। এবং আমরা 31 দফা এই সংস্কার, এটা আমরা 2 বছর আগে দিয়েছি। এবং আপনার আমাদের যে মানে 2030 ভিশন বেগম খালেদা যেটা দিয়েছিল, সেটার মধ্যে কিন্তু সুন্দরভাবে সব উল্লেখ করা আছে। এবং 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামত করা, সংস্কার করা, এগুলির মধ্যে সব কিছু ওরা যা চায় সব কিছুই আছে। আর এটা আমরা চাই যে নতুন যে গঠিত জাতীয় নাগরিক যে কমিটিটা হলো, ওরা উঠে আসুক, আমরা কিন্তু এটা চাই। আমাদের একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। কিন্তু আচ্ছা আদিব, আপনার কাছে যে প্রশ্নটি আমি প্রশ্নটি করেই ফেলেছি, আসলে কিভাবে আমি নিশ্চিত হতে পারবো? মিলাদ ভাই বারবার বলছেন যে না আমরা ওরকম না, কিন্তু এই বিশ্বাসটা যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে আসলে ডরায়, তো জনগণ কিভাবে বিশ্বাস করবে যে এই সংবিধান কাটাছেঁড়া হবে না, কেউ কারোর স্বার্থে ব্যবহার করবে না? একটা বিরতি নিয়ে আপনার কাছ থেকে আসে দর্শক। আচ্ছা, এই মুহূর্তে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি একবার নিয়ে নিই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কসু বলছিলাম পিরিজপুরের কাউখালী থেকে। জি, স্বাগত, আপনার প্রশ্নটি করুন। স্বাগত আপনাকে, মানে উপস্থাপককে। একটি বেসরকারি মানে একটি টেলিভিশনের বলছিলেন যে তারা ছাত্র রাজনীতি, আগামী দিনে রাজনীতি এক বহমান বলয় তৈরি করবে, কিন্তু সেক্ষেত্রে এই বহমান বলয় তৈরি করার জন্য কি করণীয় আছে বলে আপনারা মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। জি, বলবেন। আমার প্রশ্নটা হচ্ছে দুজন অতিথির কাছে, যে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, তো সেই যে ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আসছে এই অন্তর্বর্তীকালীন সরকার, ঠিক আছে, সেই ছাত্রদের দল আত্মপ্রকাশ করলো, কিন্তু কোন উপদেষ্টা এসে নৈতিক সমর্থন জানান নাই কেন? এটা হচ্ছে আমার প্রশ্ন দুজন অতিথির কাছে। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক আছে, প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসছি। স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি ঠাকুরগাঁ থেকে বলছি। আমার প্রশ্ন দুজন অতিথির কাছে আজকে,
যে এই যে সংবিধান পরিবর্তন, আসলে সংবিধান কোনো আকাশের বাণী না যেটা পরিবর্তন বা রিপ্লেস বা চেঞ্জ করা যাবে না। আসলে আমরা বিগত সময় দেখছি যখন আমাদের সরকার ছিল নিজের প্রয়োজন মতো সংবিধান তৈরি করে নিয়েছিল, বিএনপি সময়ও তারা ওইভাবে করতে কিছু হইলেও করছে, কিন্তু সামনে যে আরেক নতুন দল আসবে তারা যে তাদের ইচ্ছা মতো তাদের প্রয়োজনের তাগিদে তাদেরকে লং টাইম থাকার জন্য বা যে কোনো কারণবশত আবার এই সংবিধানটাকে পরিবর্তন করবে না, এর কি গ্যারান্টি? আমরা তো সেই আমার প্রশ্নটি আপনি করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন আমাদের সঙ্গে। আদিব শুনতে পাচ্ছিলেন এই বিষয়টি নিয়ে আসলে জানতে চাচ্ছেন। হ্যাঁ, আপনি যেটি করছেন যে দেখেন আমরা তো এটারই মানে জায়গাটায় পরিবর্তন চাচ্ছি যে সংবিধানের কিছু জায়গা কিছু বিষয় জাতীয় স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক যে অধিকারগুলো আপনার হচ্ছে সেই অধিকারগুলো সহ কিছু বিষয় এমন থাকবে যেটা চাইলে আপনি যতই সংখ্যাগরিষ্ঠতা নেন 200 সিট পান কিংবা হচ্ছে 250 মানে সংখ্যাটা আপনি যেন এইটা যেন কোনোভাবেই পরিবর্তন করা না যায়, নিজেদের স্বার্থ অনুযায়ী যাতে পরিবর্তন করতে না হয়। তো এখন যে কাঠামো আছে সেই কাঠামোতে তো চাইলেই পরিবর্তন করা যায়। আচ্ছা, তো ফলে আমরা যেটা বলছি যে দেখেন সংবিধানের সেকেন্ড রিপাবলিকে কি থাকবে না থাকবে এটা কিন্তু আমরা কখনোই বলি নাই যে আমরা একটা নিয়ে আমরা হচ্ছে জাতির সামনে বলবো যে এটাই সেকেন্ড রিপাবলিক, এটা আপনারা দলগুলো কিভাবে করবেন সেটা আমরা যেটা বলছিলাম যে আমাদের প্রক্রিয়া ছিল যে সরকারি উদ্যোগে এটি অল পার্টিস কাউন্সিল হবে, সেখানে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, শিক্ষার্থীদের প্রতিনিধি থাকবে এবং এই অভ্যুত্থান তো শুধু রাজনৈতিক দলের কর্মী সমর্থক এবং শিক্ষার্থীর বাহিরেও বিভিন্ন শ্রেণী পেশার যাদের আসলে কোনো রাজনৈতিক সরাসরি অংশগ্রহণ নাই কিন্তু তারা এই অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেখানে সম্পাদক বিন্দুরা থাকতে পারেন, সেখানে আপনার হচ্ছে বিভিন্ন পেশাজীবী যে সংগঠনগুলো আছে তাদের প্রতিনিধি, এদের নিয়ে একটা অল পার্টিস কাউন্সিল হলে সেই কাউন্সিলে ঠিক হবে যে সেকেন্ড রিপাবলিকে কিংবা বিগত 50 বছরে বাংলাদেশের রাজনীতিতে তারা কোন কোন বিষয়গুলোকে মনে করেন যে এই পয়েন্টগুলো, এই 10টা পয়েন্টগুলো 10টা পয়েন্টে এক হোক, 10টা পয়েন্ট এক হোক কিংবা 100টা পয়েন্টে এক হোক, যে আমরা দল মতের নির্বিশেষে যেই ক্ষমতায় থাকো কিন্তু এই বিষয় হচ্ছে কোনো ধরনের পরিবর্তন করার সম্ভাবনা। তাহলে কি হবে সেটা আপনার একটা ঐতিহাসিক ভিত্তি হবে, আপনার সংবিধানটা এই ভিত্তির উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার হচ্ছে করবেন। তো এখন আপনি বলতে পারছেন যে ধরেন তাহলে বর্তমানে যে আমাদের যে মৌলিক অধিকারগুলো যে জায়গাগুলো সেগুলো কি আপনার হচ্ছে হচ্ছে কিনা মানে বাধা হচ্ছে কিনা, সেই জিনিসগুলো তো হচ্ছে দলীয় চিন্তা ভাবনা কিন্তু সবগুলো কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তো আমরা যেটা বলি যে ধরেন সংবিধান তো সংশোধন করা যায় বারবার, বিএনপি মনে হয় প্রায় 63টি ধারায় মনে হয় সংশোধনের বিষয় বা প্রায় 63টি তারা মতামত দিয়েছিল সংবিধান সংস্কার কমিশনের কাছে, 62টা তারা হচ্ছে পরিবর্তনের বা হচ্ছে আপনার মতামত তারা দিয়েছিল। তাহলে আমাদের সংবিধানের যে অনুচ্ছেদ সেটা প্রায় বলা চলে যে আপনার 40% থেকে 50%-এর মানে তারা হচ্ছে এই যে পরিবর্তন করতে, তাহলে এটা তো ধরেন আপনার হচ্ছে মানে অলমোস্ট অনেক কিছুতে তার পরিবর্তন করতে, তাহলে এইটাকে বারবার কেন আমি কেন ব্যাগ এন্ড ব্যাগেজ টানবো? এই অংশটাতে আমরা আসলে খুব বেশি সময় পাবো না। আদিব, আপনাকে একটি প্রশ্ন রেখে একটু মিলাদ ভাইয়ের কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে মানে আপনারা তো অনেক আশা আকাঙ্ক্ষার কথা বলেছেন, অনেক আপনারা মধ্যমপন্থার রাজনীতির কথা বলেছেন, পুরনো দলগুলোর সাথে বেসিক তফাৎটা কি হবে? তাদের মতাদর্শের ঊর্ধ্বে উঠে আপনারা আসলে কোন ভিন্নতাটা আসলে অফার করতে পারেন সেটি নিয়ে আপনার কাছে আসবো। ইমরান মিল্লাত, আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে এই যে তারা যে বলছেন তারা কী কী পরিবর্তন আনবে, আপনারা দ্রুত নির্বাচনের রোড ম্যাপের কথা আমি যেমন শিরোনামে বলছিলাম সেটি নিয়ে একটু জানতে চাই। আজকে যেটি আমার শিরোনামে বলছিলাম যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে, যদি না দেওয়া হয় মার্চের মধ্যে তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে এক ধরনের তারা হচ্ছে এটি নিয়ে আলোচনা করবে বা এটি নিয়ে আপনাদের কি মার্চকে কেন্দ্র করে কোনো বিশেষ কর্মসূচি আসবে কিনা বা শক্ত কোনো অবস্থান আসবে কিনা নির্বাচনের জন্য? দেখেন, রাজনৈতিক দলের তো কর্মসূচি থাকেই, আর আমরা যে জন্য করেছি দেখেন আমাদের একটা বর্ধিত সভা হয়ে গেল, হ্যাঁ, সেখানে আমাদের স্লোগান ছিল কি, সুদৃঢ় ঐক্যই গড়ে দিতে পারে আপনার রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। হ্যাঁ, ঐক্য আমাদের এবং রেজুলেশনও পাস হয়েছে যে ঐক্যই শক্তি, ঐক্যই সবকিছু। আমরা কিন্তু সকল রাজনীতি আমাদের আদিবদের যে নতুন দল, হ্যাঁ, এরাও কিন্তু চাচ্ছে যে আমরা সকলে মিলে আমরা একটা এমন একটি কার্যকর সংবিধান আমরা চাই যে সংবিধানের মাধ্যমে আর
এই কাটাছিড়া করে যার যার ইচ্ছা মতো যখন যে মেজরিটি থাকবে সেই ইচ্ছা করে তা করবে, সাথে না করতে পারে, সেটা কিন্তু খুব সিম্পল ওয়েতেও করা যায় আর কি। সেই বিষয়ে সালাউদ্দিন ভাই হয়তো বলেছেন আর কি যে আপনার এখন তো আমাদের দরকার হলো একটা জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনটা না হলে, এই প্রসঙ্গটা আসছিল স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, স্থানীয় সরকার নির্বাচনের জন্য অনেকেই একটু চিন্তাভাবনা করছিল আর কি। তো সেই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে আমাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাই বলেছেন যে স্থানীয় সরকার জন্য তো এই চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান বা উপজেলার চেয়ারম্যান, এদের জন্য তো আর এই আন্দোলন হয়নি। আন্দোলন হয়েছে একটা রাষ্ট্র কাঠামোকে যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য, এবং রাষ্ট্র কাঠামো কেমন হবে যারা করবে সেটা হলো জাতীয় নির্বাচনের মাধ্যমে ভোটে যারা নির্বাচিত হয়ে আসবে এবং সঠিক ভোটের প্রয়োগের মাধ্যমে মালিকানা যাদের, তারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারা সেটা এসে সেখানে করবে। সেই জন্য আমরা রোডম্যাপটা চাচ্ছিলাম যে কখন কিভাবে আপনারা জাতীয় নির্বাচনটা করবেন সেটা দেন। আমাদের অন্যান্য রাজনৈতিক দল নিয়ে কোনো আমাদের কোনো ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ আমরা খুশি ওদের মতো মানে এত স্পিরিট আছে ওদের মধ্যে, এবং তারাই একসময় হয়তো দলে তো আপনার তো একটা দল তো সারা জীবন ক্ষমতা থাকবে, একটা দল যাবে আর একটা দল আসবে, এবং তারা যখন এখনই ট্রেন্ড আপ হচ্ছে প্রচলিত রাজনীতির পরিবর্তনের মাধ্যমে, যেটি প্রশ্ন করছিলাম আদিবের কাছ থেকে যে আপনারা নতুন কি অফার করতে যাচ্ছেন, প্রচলিত যে দলগুলো আছে সেখান থেকে কেন আপনারা আলাদা? প্রথম জায়গাটি হচ্ছে যে এখানে আমাদের যে মূল জায়গা, যে গতানুগতিক যে রাজনৈতিক ধারাগুলো আছে কিংবা রাজনৈতিক দলগুলোর যে সংস্কৃতি, প্রথমত হচ্ছে এখানে আমাদের পরিবর্তনটা থাকবে গণতন্ত্র চর্চা এবং হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। দ্বিতীয়ত হচ্ছে ক্ষমতা বা ব্যক্তিকে হচ্ছে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। এরপর আরেকটি হচ্ছে যে আপনার স্বচ্ছতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। এই চারটি এবং আরও অনেকগুলো বিষয় আছে যে আপনি যদি বলেন যে গণতান্ত্রিক চর্চা এবং হচ্ছে গণতন্ত্রের জায়গাগুলোতে মূল্যবোধগুলো দেয়া, সেখানে আপনি দেখেন একটা দলের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয়ত ওই দলের যারা নেতৃত্ব নির্বাচিত হচ্ছেন জেলা থেকে শুরু করে উপজেলা পর্যায়ে শুরু করে, সেই প্রক্রিয়াগুলো কি হচ্ছে, এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওই দলের সর্বোচ্চ বলেন বা ওই দলের যে নেতৃত্ব থাকে তাকে আপনি প্রশ্ন করতে পারছেন কিনা, এই জায়গাটাই আমাদের। আমি তখন ওই যে আপনার পূর্বের যে আলোচনা ছিল সে আলোচনায় আমি ভাইকেও যাতে প্রশ্ন করে আবার ব্যাক করছিলাম, যে আমি বলেছিলাম যে দেখেন বাংলাদেশের যারা রাজনীতি করে, মানে একটা দেশের তো বিভিন্ন সেগমেন্ট থাকে, অনেকে ব্যবসা করে, অনেকে শিক্ষকতা করেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, কিন্তু অনেকে রাজনীতি করেন। তো সেই রাজনীতিবিদ যারা রাজনীতি করেন তাদের বাংলাদেশের গত 50 বছরে যারা রাজনীতি করেছেন বা সামনে আরও যারা, জানি না এটা কতদিন হয়তো থাকবে, সেটা হচ্ছে যে তারা সর্বোচ্চ স্বপ্ন দেখতে পারেন এমপি নমিনেশন পর্যন্ত, এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারেন না। এইটা একটা গুরুত্বপূর্ণ। দেখেন এমপি নমিনেশন হবে না, এমপি নমিনেশন কি কনফার্ম করবেন? তাদের দলের সর্বোচ্চ যে নেতৃত্ব থাকে সেই হচ্ছে, যদি তার ইচ্ছা হয় তাহলে সে নমিনেশন দেয়, তাহলে ইচ্ছা না হয় দেয় না। সময় হচ্ছে যদি একটু ফাস্ট করে বলি, তো সেই জায়গা থেকে আপনি দেখবেন যে বাংলাদেশে যেটা হয়, যে একবার এমপি হতে পারে কোনোভাবে, বাকি জীবনের গ্রান্টি নিয়ে তার ফ্যামিলি সহ কানাডা কিভাবে সে সেটেল থাকবে, কারণ সে জানে না যত ভালো কাজই করুক কিংবা খারাপ কাজ করুক পরের বার সে নমিনেশন পাবে কিনা। ফলে রাজনীতিবিদদের স্বপ্ন যে এমপি হওয়া পর্যন্ত সীমাবদ্ধ। এটা কারণটা কি? কারণ আপনি মন্ত্রী, প্রধানমন্ত্রী, ওটা তো আপনি ব্লক করে দিচ্ছেন, নির্দিষ্ট কিছু ফ্যামিলির মধ্যে আমি ব্লক করে দিচ্ছেন, এর বাইরে কেউ স্বপ্ন দেখতে পারবে না। ফলে আপনি যদি দলের ভিতর সঠিক গণতন্ত্র চর্চা হয়, নেতৃত্বকে আপনি যদি প্রশ্ন করতে পারেন সঠিক, তাহলে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব উঠে আসবে। আরেকটা হচ্ছে যে বিদ্যমান দলগুলোর ভিতরে এক ধরনের ব্যক্তি পূজা থাকে, যেটা সাংবিধানিক কাঠামোর সিস্টেমকে ব্যবহার করে তারা কিন্তু হচ্ছে একটা ফ্যাসিবাদ তৈরি করে। ফলে এই ব্যক্তি কেন্দ্রিক না থেকে মানে সামষ্টিক কালেকটিভ ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা, বিভিন্ন নেতৃত্বের মধ্যে থাকা, যেমন এখানে আপনি আজকে নাহিদ আমাদের আহ্বায়ক হয়েছেন, আমাদের সদস্য হিসেবে হয়েছেন আক্তার হোসেন, কিংবা হচ্ছে অন্যান্য যারা দায়িত্বে আছেন, এখানে একক কেউ ক্ষমতাশাল না, সে যদি ভুল করে সে হচ্ছে এখান থেকে সরে যেতে বাধ্য হবে। একদম। আরিফুল ইসলাম আদিব, একেবারে ছোট ছোট করে কিছু প্রশ্নের উত্তর নিতে চাই। গণপরিষদ নির্বাচনের আপনারা যেটা কথা বলেছেন সেটি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে কিভাবে সম্ভব, এটি আপনার কাছে একটু যদি ছোট করে জানতে চাই। এটি তো ধরে না একটা গণ অভ্যুত্থান পরবর্তীতে
মানুষের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ, সেই জায়গা থেকে আমাদের এখান যে ধারাবাহিক নির্বাচনগুলো হয় এগুলো শুধু ক্ষমতায় গিয়ে ল মেকার হয়, তারা হচ্ছে সংবিধান সংশোধন করে। কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে একটি উদ্যোগ নেওয়া হয় যে এই নির্বাচনে যারা নির্বাচিত হবেন তারা একই সাথে সংসদের প্রতিনিধিও হবেন, একই সাথে গণপরিষদ প্রতিনিধি হবেন, তাহলে এই নির্বাচিত প্রতিনিধিরাই যেই সকল দল মত নিয়ে ঐক্যমতের ভিত্তিতে যে একটি সংবিধান করা হবে সেটার বিষয়ে তারা মতামত দিবেন এবং একটি নতুন সংবিধান প্রণয়নের জন্য তারা একটা প্রেক্ষাপট নেবেন এবং প্রেক্ষাপট করতে পারবেন। এটি রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে কিনা যদি আপনার কাছে জানতে চাই মিরাদ ভাই। আমার মনে হয় এগুলি সব বিলম্বিত, একটা জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য বেশ কিছু মানে ইন্ধন রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে, নতুন রাজনৈতিক দলদের বুঝতে হবে যে কেউ পিছন থেকে কাঠি নাড়ছে কিনা, এবং ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমরা যে সকলে মিলে যে অভ্যুত্থানটা ঘটালাম সেই অভ্যুত্থানটার কার্যকরী পদক্ষেপ যাতে বাংলাদেশ না নিতে পারে সেই জন্য কিন্তু এখনো চলছে, পাশের দেশ থেকেও চলছে। বিভিন্ন দেশে যারা টাকা পাচার করে নিয়ে গেছে তারা তো বসে আছে, সব টাকা দিয়ে এগুলো করছে। তো এই আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই আর কি, মানে যারা শ্রদ্ধা নিয়েই বলতে চাই নতুন একটা দলের প্রধানকে এবং তাদেরকে, যে কোনো ফাঁদে যাতে পা না দেয় কেউ। মানে এই ফাঁদ পাতা হতে পারে যে পা দিয়ে সেখানে যাতে আবার এই আমাদের যে এই আবার দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করলাম আমরা বলি, সেটা যাতে নষ্ট কেউ না করে। সেই নষ্ট না করার কারণটা যাতে এরকম হয় যে ঠিক আছে আমরা রাজনীতি নতুন দল করলাম, আমরা আস্তে আস্তে বেড়ে উঠব, এবং আমাদের মানুষ যদি তাদের এক একজনের গঠনতন্ত্র একরকম থাকে, তাই না? তাদের দলের একটা গঠনতন্ত্র আছে, আমি জানি না কি আছে, এখনো পড়িনি তো, আর সেটা পাইনি আমরা এখনো। পাইলে পরে বুঝতে পারবো যে সেখানে কি কি রয়েছে, এবং সেটাকে গ্রহণযোগ্য হতে হবে মানুষের কাছে। মানুষ প্রত্যেকটা গঠনতন্ত্রের ভিত্তিতে এবার কিন্তু অনেক সচেতন, এবং সে যে বললো যে রাজনীতির বাইরেও কিন্তু অনেক মানুষ এই আন্দোলনের আপনার অংশগ্রহণ করেছি। তাদের এই বিষয়গুলি, ভাই আপনার কাছে আসছি, পাকিস্তানপন্থী নয়, ভারতপন্থী নয়, আপনাদের রাজনীতি হবে বাংলাদেশপন্থী, সেই বিষয়টি যদি একটু জানতে চাই। না, এটি তো অবশ্যই আপনারা দেখবেন যে সবসময় আমাদের এখানকার রাজনীতিকে যে সংস্কৃতি, যে এখানে হচ্ছে বিভাজনের রাজনীতি এবং দোষারোপের রাজনীতি, নিজেরা পরিবর্তন হয় না কিংবা হচ্ছে পরিবর্তন করতে চায় না। যে কোনো কিছু ঘটলেই, যেমন আওয়ামী লীগ ক্ষমতা থাকলে সবসময় ধরেন বিএনপি জামাতে বলতো পাকিস্তানপন্থী, আবার আমরা যেটা ধরেন এখন যেটা হচ্ছে যে ভারত এখানে একটা বড় ধরনের ভূমিকা রাখছে লাস্ট, এবং বর্তমানে যে ধরেন জারিকৃত মানে গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত আসামিকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের প্রতি, অভ্যুত্থানের শহীদদের প্রতি যে ধরনের মানে এক ধরনের এটা বলবো যে অসম্মান করতেছে, এটা আসলে কোনোভাবেই যায় না। ফলে যারা বাংলাদেশের রাজনীতি করে কিংবা করার চিন্তা ভাবনা করে, তারা যদি মনে করে যে ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক থাকলে আমি ক্ষমতা পরিবর্তনের ভূমিকা আমি ভালো রাখতে পারবো, কিংবা হচ্ছে অন্য অন্য রাষ্ট্রের সাথে, সেই জায়গাটা থেকে আমাদের এই বক্তব্যটা যে আমরা কোনোভাবে ভারতপন্থী নয়, পাকিস্তান অবশ্যই ছোট করে জানেন পাকিস্তানপন্থী নয়, ভারতপন্থী নয়, কারণ আমাদের দেশে যে প্রচলিত রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পন্থী আসলে হতে দেখা যায় বা সেই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে, কিন্তু নতুন দল বলছে তারা বাংলাদেশপন্থী হবে। এটা একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটাকে বিশ্বাস করে বেশি। ওরা তো আসলো এখন নতুন, ওরাও করে সেটা, কিন্তু আমরা একদম মানে ডিক্লেয়ার করে বলি আর কি, আমরা বাংলাদেশি। হ্যাঁ, আমাদের জাতীয়তাবাদ হলো বাংলাদেশি, বাংলাদেশকে আমরা ওন করি, এবং আমরা আমাদের সবসময় কিন্তু এটা বলা যে আমরা কারো প্রভুত্ব গ্রহণ করতে চাই না। আমরা আমাদের বন্ধু থাকবে, সব রাষ্ট্র বন্ধু থাকবে, কিন্তু এই পাকিস্তান, ভারত, চীন বা যুক্তরাষ্ট্র এইগুলি নিয়ে কিন্তু আমাদের মধ্যে এই ধরনের কোনো, কালকে ইভেন আমাদের বর্ধিত সভায় যে রেজুলেশন পাস হয়েছে তাতে করে স্পষ্ট বলা আছে আর কি, আমরা সবার আগে বাংলাদেশকে নিয়ে আমরা থাকব, আমাদের রাষ্ট্র বাংলাদেশ, আমরা কারো প্রভুত্ব নিয়ে চলবো না যে পাকিস্তানি হয়ে গেলাম বা ভারতের ইন্ধন নিয়ে বিগত সরকার যেভাবে চলেছে সেভাবে চললাম, সেটা আমরা করব না বলে সম্মত হয়েছি সকল রাজনৈতিক নেতারা। অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরিফুল ইসলাম আদিব আপনাকে আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে যেখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।